প্রতিটা গল্প শুরু হয় একটা বিন্দু থেকে, আর আজ আমাদের সাথে এমন একজন বিন্দু আছেন যিনি শুধু পর্দায় নন, মন গহীনেও তৈরি করেন নানা অনুভূতির বৃত্ত। সেই বিন্দুটা কখনো আলো, আবার কখনো অভিজ্ঞতা। আমরা সবাই চিনি সেই বিন্দুটাকে, তবুও আজ আবার নতুন করে জানতে চাই কিভাবে তিনি বাঁচেন, ভাবেন আর ভালোবাসেন। তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-এ 10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আর আমি জিনিয়া কবি সূচনা। আর আমাদের সাথে আমরা তো বলেই দিয়েছি আমাদের সাথে আছে বিন্দু। কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদেরকেও। আচ্ছা, ঈদ মানেই তো আসলে আনন্দ। ঈদ আসলে আনন্দটা মানে যদি ডেফিনেশন আপনার কাছে জানতে চাই, ঈদের আনন্দের ডেফিনেশন তো আসলে বয়সের সাথে সাথে বদলায়। সো এই মুহূর্তে আসলে যদি আনন্দের কথা বলি, আসলে আমার জন্য আনন্দের থেকে রেসপন্সিবিলিটিস অনেক বেশি ঈদের জন্য। কাজকর্মের একটা তোড়জোড় থাকে, ঘরবাড়ির যেটা সবার থাকে আর কি, আটপৌরে জীবনে যা থাকে সেরকমই। আনন্দের থেকে আমার কাছে মনে হয় যে রেসপন্সিবিলিটি, এটা এখানে গোছাতে হবে, ওকে এটা দিতে হবে, ওর জন্য এটা করতে হবে, এই জিনিসগুলো আমার কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ওটা করতে আমি অনেক বেশি এনজয় করি। এবং যেটা বলছিলেন আসলে বয়সের সাথে আনন্দের ডেফিনেশন আসলে চেঞ্জ হয়। আমরা একটু মূল আয়োজনে চলে যেতে চাই, যেটা হচ্ছে 10-এ 10। আমরা উদ্ধৃতি থেকে প্রশ্ন করি এবং হুমায়ূন আহমেদের একটি কথা এই মুহূর্তে আমার হাতে আছে। সেটি হচ্ছে, হুমায়ূন আহমেদ বলছেন, সুন্দর মানুষ সেই যার সামনে দাঁড়িয়ে অকপটে নিজের যে কোনো দিক স্বীকার করতে ইচ্ছে করে। বিন্দু কতটা একমত এই কথার সাথে? যদি হয় তবে তার কি কারণ? সত্যি কথা বলবো, আমি কথাটার সাথে আসলে মানে প্রথম কথা হচ্ছে এখানে সুন্দরকে আমি কিভাবে ব্যাখ্যা দিতে চাচ্ছি। বাহ্যিক সৌন্দর্যের যদি কথা বলি, সামনে একজন মানুষ দেখতে সুন্দর, তাকে দেখলে কি আসলে আমার তার সাথে সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে? ডেফিনেটলি না, ডেফিনেটলি না। সো আমার কাছে মনে হয় আমি তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা বা আমি কোনো ধরনের কোনো সাজেশন যদি নিতে চাই, সেই মানুষটা আমার প্রথমত অনেক কাছের হতে হবে, যার প্রতি আমার একটা আস্থা বিশ্বাসের জায়গা আছে। এবং বিশ্বাস, আমি সবসময় মনে করি যে ট্রাস্ট ইটসেলফ আ জার্নি। ট্রাস্ট একদিনে তো আসলে তৈরি হয় না। সো বিশ্বাস তৈরি করার জন্য ওই সময়টা ওই মানুষটার আমাকে দিতে হবে। সো আমি আসলে এই সংজ্ঞার সাথে একমত নয়। আই এম সরি। না না, সরি বলার কিছু নেই। না, একেবারেই না। এবং হুমায়ুনের সাথে একমত না হলে দেখি শরৎচন্দ্রের সাথে একমত হওয়া যায় কিনা। মেয়েরা যেমন সুন্দর হয় তেমনি জেদিও হয়, তবে সেটাই তাদের সৌন্দর্যের অংশ। এই যে শরৎচন্দ্রের এই কথাটা কতটা সত্য বলে আপনি মনে করেন? মেয়েরা সুন্দরী হলে জেদি হয়, এটা আমার কাছে মনে হয় কামস উইথ দ্য প্যাকেজ। সো আমি এই কথাটার সাথে 100-100 সহমত পোষণ করছি। সাথে এটা জানতে চাই, গোপনে আপনার কোন জেদটা নিয়ে আপনি গর্বিত? অবশ্যই আমার মাঝে কিছু জেদ তো অবশ্যই আর 10টা মানুষের মতোই আছে, কিন্তু ওটাকে আমি খুব একটা ভালো চোখে দেখি না। সো ওটাকে আমি প্রাউডও ফিল করি না। আচ্ছা, এই কারণে সেই জেদটার কথা আমাদেরকে আপনি বলবেন না? না, একদমই না। বাট শরৎচন্দ্র সাথে আমি আসলে একমত যে সুন্দরী মেয়েদের একটু একটু জেদ থাকে। হুমায়ূন আহমেদ বলছেন যে মেয়েরা দুই রকম, একটা যারা ছেলেদেরকে পাগল করে এবং আরেকটা যারা জানাই না যে তারা সেটা করছে। না, আমি একমত পোষণ করছি এখানে আপনার সাথে, এই প্রথম আমার মিলে গেল আর কি। হ্যাঁ, আমি একমত পোষণ করছি, কারণ একদল আছেন যারা ওই ট্যাকটিক্সটা খাটাতে পারেন যে কিভাবে করে মানুষকে বা আমার সামনে যে পুরুষ আছেন তাকে বিমোহিত করা যায়। আরেক দল আছেন যারা আসলে না বুঝেই, কারণ তাদের মধ্যেই অরাটাই হয়তো কাজ করে, তাদের মধ্যে ওই এক্স ফ্যাক্টরটাই আছে, যেটা দিয়ে আসলে তারা নিজেরাও জানে না যে সামনের মানুষ, আমি পুরুষ বলবো না, নারী পুরুষ নির্বিশেষে সামনে যারা আছেন তাদেরকে বিমোহিত করছে, এটা হয়তো তার বোঝারও ক্ষমতা নেই। বাট হ্যাটস অফ টু দ্য ফার্স্ট গ্রুপ, যে তারা আসলে ট্যাকটিক্সটা জানে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আসলে এটা খুব জরুরি আজকালকার দিনে আমার মনে হয়। কেন জরুরি? আমরা এখন যে যুগে বসবাস করছি, আসলে ইমপ্রেশন, একটা গুড ইমপ্রেশন মেক করা আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ। তো সেখান থেকে আমি যদি অর্গানিক্যালি ইমপ্রেশন ভালো ক্রিয়েট না করতে পারি, আমাকে আসলে ওই 2-1টা টোটকা জানা থাকা দরকার যে কিভাবে আসলে ভালো ইমপ্রেশন ক্রিয়েট
করতে হয়, এবং এটার উপর আমার মনে হয় সামনে হয়তো অদূর ভবিষ্যতে আমরা দেখব যে আমাদেরকে শিক্ষাও দেওয়া হচ্ছে যে এইটা করো, এইটা অ্যাপ্লাই করো, এটা করলে হয়তো তোমার এটা ভালো হবে। না, আমিও একমত, কারণ সময় যত এগুচ্ছে মানে নিজের প্রেজেন্টেশনটা আসলে ততটাই ভালো হতে হবে। অবশ্যই অবশ্যই। হুমায়ুন আহমেদ তো কোনোভাবেই পিছু ছাড়ছে না। এবারেও তার একটি কথা আমার কাছে, সেটি হলো যে প্রেমে পড়া এবং পকেট মানির মধ্যে কোনো মিল, মানে একটা মিল আছে, কারণ দুটোই হয় অজান্তে। বিষয়টার সাথে কি আপনি একমত? আমার সাথে পকেট মারের ঘটনা তো ঘটেনি, চুরির ঘটনা ঘটেছে, ওটা শেয়ার নাই করি। সো ওটা খুবই অজান্তে এবং ওটা আনএক্সপেক্টেডই ছিল। আর আরেকটা কথা বললেন হচ্ছে প্রেমে পড়া। হ্যাঁ, প্রেমে পড়া তো আমি শিওর আমাদের আমাদের জীবনে সবারই অজান্তে এরকম কিছু কিছু এপিসোড আছে। হ্যাঁ, প্রেমে পড়া এটা আমি এর বাইরে নই, অবশ্যই এরকম এপিসোড আছে আমার জীবনে। সেটি অজান্তে হয়েছে অবশ্যই। আচ্ছা, সেই জায়গা থেকে আমার একটু জানার বিষয়, অজান্তে প্রেমে পড়া আর জেনে প্রেমে পড়ার মধ্যে পার্থক্যটা কি? আমার কাছে মনে হয় এখানে আবারও বয়সের সাথে সাথে যে এক্সপিরিয়েন্সেস আমরা গ্যাদার করি, ওটার হয়তো এটাই সবচেয়ে বড় ডিফারেন্স আমার কাছে মনে হয়। কারণ অজান্তে প্রেমে পড়াটা মনে হয় বেশি ঘটে যখন আমরা একটু কৈশোরে থাকি, যৌবনের দিকে পাড়া দিচ্ছি, না বুঝেই প্রেম করে, এবং ওই প্রেমটার মধ্যে অনেক বেশি শুদ্ধতা, স্যানিটি বিরাজ করে। আর একটু এক্সপিরিয়েন্স হওয়ার পর, বয়সের সাথে সময় যাওয়ার সাথে সাথে যেটা হয়, জেনে বুঝে প্রেম করা, সেটা তো আর প্রথম দেখায় হয় না আমার মনে হয়। হয়তো একটা মানুষকে দেখছি, তার সাথে কথা বলছি, জানছি তার জীবনযাপন, চলাফেরা সব কিছু দেখছি, ওখান থেকে হয়তো তাকে ভাল লাগছে। সো এইটাই মনে হয় আমার কাছে ডিফারেন্স, এক্সপিরিয়েন্স এবং বয়স। না, দারুণ। আসলে দুইটা দুই রকম আবেগ, এবং এই দুই রকম আবেগ থেকেই আমরা আসলে এই মুহূর্তে বিরতিতে যেতে চাই, কারণ সময় হয়েছে। মিস্টার স্মার্ট এসসি 10-10 অনুষ্ঠানে সময় হচ্ছে একটা বিরতির। সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-10। আপনাদের সাথে আছি আমি নীল, আমার সাথে জিনিয়া কবির সূচনা, আর আমাদের সাথে আছেন বিন্দু, যাকে ঘিরেই আমাদের আজকের এই বৃত্ত। এবার তোমার প্রশ্ন। হ্যাঁ, আমি এবার একটু একটা ব্যঙ্গাত্মক কথা বলতে চাই, যে সমসাময়িক একটা ব্যঙ্গ আছে যে জীবনটা হলো বাঙালির সিরিয়াল, শেষ হবে হবে করেও শেষ হয় না। কি মনে হয়? আর বলতে অনেক আছে, অনেক আছে, আই এম শিওর আপনাদেরও আছে আমার মতো। শেষ হবে হবে আশায় বসে আছি, আচ্ছা শেষ হবে, কিন্তু শেষ আর হচ্ছে না। যেমন সামটাইমস এরকম মনে হয় যে দুঃখের একটা এপিসোড পার করছি, আচ্ছা দুঃখটা শেষ হলে তো আল ফিল বেটার, আমি সামনে গিয়ে আরও হয়তো আমি আল বি হ্যাপি, কিন্তু দুঃখ আর শেষই হচ্ছে না, একটার পর একটা ঘটতেই থাকছে, হয়তো চলতেই থাকছে। সো ইয়া, দ্যাটস স্যাড। বাঙালি সিরিয়াল, ঠিকই বলেছেন। আচ্ছা, এই যে আপনি কথা বলতে বলতে হাসছেন, আপনার হাসিটা ভীষণ রকম সুন্দর। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার হাসির ভিতরে আসলে কি লুকিয়ে থাকে, এরপর আমি মূল প্রশ্নে যাব। হাসির মধ্যে আসলে আমি লুকিয়ে থাকি। আমি মানুষটা কেমন, আমি বিলিভ করি সবসময় যে একটা মানুষের হাসিতেই বোঝা যায় যে আসলে সে ভেতর থেকে ভালো নাকি কম ভালো নাকি একটু খারাপ। সো আই বিলিভ আমার হাসিতে ওই শুদ্ধতাটা আছে। সো আমি নিজে অবশ্যই ভাবতে পছন্দ করি যে আমি একজন ভালো মানুষ, আর আমার হাসিতে সেটা মনে হয় বোঝা যায়। আচ্ছা, এবার আমি বলতে চাই যে বুদ্ধদেব গুহ যেটা বলছেন, তিনি বলছেন যে আমার হাসির ভেতর লুকিয়ে আছে অনেক কান্না, কিন্তু কেউ তা টের পায় না, আর এটাতেই আমি জিতে যাই। একমত? কিছুটা একমত, কিছুটা না। কারণ আমার হাসির মধ্যে কান্না আমি লুকিয়ে রেখে যদি আমি মানুষকে বোঝাই যে আমি সুখী, আমার কাছে মনে হয় যে এটা তো সবসময় করাটাও ঠিক নয়। কারণ আমার অরিজিনালিটি থাকে না। আমরা সামাজিক জীব, আমরা সবাই একসাথে বসবাস করি। আমি যদি আমার কষ্ট, ভালোবাসা, বেদনার জায়গাগুলো শেয়ার না করতে পারি, তাহলে আসলে আমাদের যে ফ্যামিলির বন্ডিং বা যে সাইকেলটা সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন, ওটার প্রয়োজনই ছিল না। তাহলে বাবা মার প্রয়োজন ছিল না, ভাই বোনের প্রয়োজন ছিল না, পার্টনারের প্রয়োজন ছিল না। কেন বলছি যে আমি যদি আমার ভেতরের দুঃখটাকে আটকেই রাখি, আমার পার্টনারকে, আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে শেয়ার না করি, তাহলে আসলে ফ্যামিলি থাকারই তো প্রয়োজনীয়তা নেই।
সবাইকে নিজের দুঃখ শেয়ার করতে হয় না, অ্যাট দ্য সেম টাইম নিজের দুঃখ ভারাক্রান্ত মনকেও আসলে মাঝে মধ্যে একটু তো হালকা করতে হয়। এই জন্যই তো ফ্যামিলি, এই জন্যই তো আপন মানুষ। কিন্তু তারপরে তো আসলে এমন কিছু প্রেক্ষাপট আসে, তো এরকম প্রেক্ষাপট কি কখনো এসছে যে হাসি দিয়ে আসলে কোনো কিছুকে ঢেকে রাখা হয়েছে ক্যামেরার সামনে? প্রতিদিন, প্রতি সময়, এভরি নাও এন্ড দেন। আই এম শিওর সবার সাথেই হয়, আমার সাথে তো হয়। এবং এই মুহূর্তেও হচ্ছে, কারণ মাথায় টেনশন অথচ মুখে হাসি। 100%। হ্যাঁ, কথা সত্যি, কথা সত্যি। নারীরা কি সরল হয়, তরল হয় নাকি জটিল হয়? এটা আমার কাছে মনে হয় সামনের যে মানুষটা থাকে তার উপর ডিপেন্ড করে যে নারী সরল হবে, নরম হবে না জটিল হবে। সামনের মানুষটা যদি তার জীবনটাকে দুর্বিষহ করে তোলে তাহলে তো নারীকে আসলে জটিল হওয়া ছাড়া তো উপায় নেই। আর যদি সেই নারীকে সে একটা সুন্দর জীবন দিতে পারে, পিস দিতে পারে, ক্ল্যারিটি দিতে পারে, তার জীবনে স্বাচ্ছন্দ্য, মানসিকভাবে স্বাচ্ছন্দ্য দিতে পারে, তো সে নারী অবশ্যই অনেক নরম হবেন এবং সরল হবেন। তো এটা আমি মনে করি নারীকে নিয়ে যে ধারণা সবার মধ্যে আছে নারী জটিল সরল, আসলে এটা নারীর উপর কোনো কিছু ডিপেন্ড করে না। এটা আসলে তার পারিপার্শ্বিকতার উপর আপনি বলতে চাচ্ছেন? 100% সামনের মানুষটার উপরে। এই প্রশ্নটা আমি করেছি এই কারণে, কারণ হুমায়ুন আজাদ বলেছেন নারীরা সব পারে, শুধু নিজেকে সরলভাবে প্রকাশ করতে পারে না। আমি যখন প্রকাশ করি অবশ্যই সেটা সরল হয়, কারণ আমি ওটাকে জটিল করে, আমি নিজেকে জটিল ভাবি না, জটিলভাবে দেখিও না। আমার পারিপার্শ্বিকতাকে আমি জটিলভাবে না দেখারই চেষ্টা করি। তো আমার যদি কোনো কিছু এক্সপ্রেস করার সুযোগ হয় আমি অবশ্যই সেটা আমার মতো সরলভাবেই করার চেষ্টা করি। এখন সামনে যারা আছেন তারা সেটাকে কিভাবে নিচ্ছেন সেটা তো আমি বলতে পারছি না। জি জি জি। আচ্ছা, আমার কাছে হুমায়ুন আজাদ আছে এবং তিনি বলছেন যে নারীকে সুন্দর বলা কিংবা সুন্দরী বলা এই দুই হচ্ছে পুরুষতান্ত্রিক ফাঁদ। মানে সত্যি কি তাই? এটা ফাঁদ নাকি আসলে সত্য কাহন? একটা সময় পর্যন্ত কিন্তু একটা মেয়েকে সুন্দর ছেলেরাই বেশি বলতো, কিন্তু আই বিলিভ এখন আসলে আমরা মেয়েরাও মেয়েদেরকে অনেক ভালো কথা বলা শিখেছি, কমপ্লিমেন্ট দেওয়া শিখেছি। তো সেখান থেকে আমি কিন্তু এখন যতটা কিনা পুরুষদের কাছ থেকে শুনি যে আপনি সুন্দর, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি নারীদের কাছ থেকেও শুনি, আমার চারপাশে যারা আছেন তারাও আমাকে অনেক কমপ্লিমেন্ট করেন। আমার তো মনে হয় ইদানিং মেয়েরা আমাকে বেশি বলেন যে আমি সুন্দর রাদার ছেলেদের থেকে। সো আমি এই মুহূর্তে আসলে এটার সাথে এগ্রি করতে পারছি না যেটা পুরুষতান্ত্রিক। এখন আর পুরুষতান্ত্রিক নেই আমার ধারণা। আমারও ধারণা এটা, এবং আমিও একমত। এবং আমরা যখন আসলে সব বিষয়ে একমত হচ্ছি শেষের দিকে, ঠিক তখনই আবারও বিরতির সময় হয়েছে। সুতরাং এবারও বিরতিতে আমিই যাচ্ছি। তাহলে মিস্টার স্পার্টসি 10-10 অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, একদম আয়োজনের শেষ ভাগে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসসি 10-10। আপনাদের সাথে যারা আছে তারাই আছে। প্রশ্নটা করব, তবে তার আগে জানতে চাই, কখনো প্রেম করেছেন কিংবা প্রেমে পড়েছেন? 100%। যদি বলি প্রেম করিনি তাহলে তো হলো না ব্যাপারটা, না? প্রেম করিনি কারা? আমরা এখানে যারা যারা আছি কেউ কি আছি প্রেম করিনি কখনো? তবে আবার আয়ুব বাচ্চুর কথা যদি বলি, গানের কথা, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। যেভাবে হোক পড়েছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রেম অনেকবার পড়েছে। শরৎচন্দ্র বলেছেন প্রেম করলে মানুষ কবি হয়, আর বিয়ে করলে হয় হিসাব রক্ষক। এবং প্রেম পরবর্তী প্রশ্ন, আপনি কি হয়েছিলেন, কবি নাকি হিসাব রক্ষক? হিসাব রক্ষক আসলে। এটা মজা। আচ্ছা, কেন? মানে আপনার কাছে একটু জানতে চাই যে প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যাচ্ছে, আবার বিয়ে করলে হিসাব রক্ষক হয়ে যাচ্ছে, কেন এটা হয়? প্রেমে পারসেপশন আর রিয়ালিটি একসাথে কাজ করে না, যেটা কিনা বিয়ের পর হয়ে যায়। আসলে বিয়ের পর বাস্তবতা যখন চোখের সামনে এসে ধরা দেয়, আসলে হয় কি, বিয়ের পর ভালোবাসার দুটো মানুষ তো একসাথে 24 ঘন্টা থাকা শুরু করে। তো যখন দুটো মানুষ 24 ঘন্টা থাকছে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে তো ওই জীবনযাত্রার হিসেব নিকেশটা শুরু হচ্ছে, যেটা প্রেমের সময় হয় না। আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টার জন্য দেখা করতে যাচ্ছে, ডেটে যাচ্ছে বা লাঞ্চে যাচ্ছে, ডিনারে যাচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে, ওই 2 ঘন্টার 24টা ঘন্টার মধ্যে ফারাকটাই মনে হয় আসলে হিসাব রক্ষক আর কবির মাঝখানে ফারাক। আমার কাছে শঙ্করের একটি কথা আছে। শঙ্কর বলছে যে নারী কখনোই শুধু নারী থাকে না, সে কখনো কখনো হয়ে ওঠে জীবন, কখনো সময়, কখনো শব্দের অনুবাদ। আপনি কি একমত? একমত। কেন একমত? নারীরা জীবনের প্রতিটা স্টেজে আসলে এক এক সময় এক একটা পারফরমেন্স প্লে করেন।
তো নারী কখনো মায়ের ক্যারেক্টারে, কখনো কন্যার ক্যারেক্টারে, কখনো সহধর্মিণীর ক্যারেক্টারে, কখনো বোনের ক্যারেক্টারে। তো সেই জায়গাগুলোতে এক একটা স্টেজে সে আসলে যখন তার পারফরমেন্স দিচ্ছে, যেটা আমরা কথা বলছিলাম যে মা, যখন মা সে তার সন্তানকে নিয়েই তার সম্পূর্ণ ফোকাস, এবং শব্দের জায়গাটা সন্তানের শুরুটাও হচ্ছে, জার্নিটাও শুরু হচ্ছে তার মাকে দিয়ে। অ্যাট দ্য সেম টাইম নারী জীবন, নারী তো জীবন দান করে একজন পুরুষকে, আসলে সত্যি কথা বলতে। সো একজন পুরুষকে যখন সে তার ভালোবাসা দেয়, তার সম্পূর্ণ সব কিছু, আমরা বলি না যে সেন্টার অফ আর্থ, সো সব কিছুর কেন্দ্রবিন্দুতে যখন নারী একজন পুরুষকে বসায়, তখন তাকে তো জীবন হিসেবে মানতে বাধ্য সেই পুরুষ। তা আমি একমত। এবং পুরো সময়টাই আসলে তার জন্যই থেকে যায়। সময়টা তার জন্য থেকে যায়। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে কোনো একটা শব্দে বিন্দুকে আসলে সংজ্ঞায়িত করতে হবে, যদিও বিন্দু থেকেই কিন্তু মানে অনেক কিছুর সৃষ্টি, কিন্তু কোনো একটা শব্দে যদি আপনার নিজেকে সংজ্ঞায়িত করতে বলি, তাহলে সে শব্দটা কোনটা হবে? সুন্দর, অপেক্ষা, নিঃসঙ্গতা, একাকিত্ব, ভালোবাসা, প্রেম, আলো, প্রার্থনা, হোয়াট এভার, কিংবা আপনার ভিতরে যে শব্দটা আসছে সেটাও হতে পারে। এক শব্দে বলা কঠিন, কিন্তু আপনি যেসব শব্দগুলো বললেন ওখান থেকে যদি বেছে নিই, আমার কাছে মনে হয় যে আলো এবং শান্তি। অনেক ধন্যবাদ আপনাকে এই ঈদে বেশ কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং দারুণ দারুণ কথা বলার জন্য। আপনাদের দুজনকে অসম্ভব ধন্যবাদ, এবং 10-এ আমাকে ডাকবার জন্য, আমন্ত্রণ করার জন্য। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, এবং আপনাদের থ্রুতে আমি দর্শকদের সাথে অনেক দিন পর আবার দেখা হলো। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আজ বিন্দুর যত কথা, ঠিক আমাদের ভেতরেই কোথাও এই কথাগুলো আছে জমা। সেই জমা কথাগুলো নিয়েই বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবারও। সাথেই থাকুন, পাশেই থাকুন, আলোতে থাকুন।